আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনীতির মাঠের যে খেলা, সেই খেলাতে আসলে কে জিতল? সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে কে সৃষ্টি করলো? এবং এই দিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে মেসেজ কি গেল বা সরকারের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হলো সাধারণ মানুষের কাছে? এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত আওয়ামী লীগের তেমন কোনো বড় মিছিল বা কর্মসূচি খবর পাওয়া যায়নি। হয়তো কোথাও কোথাও ঝটিকা মিছিল হয়েছে। তবে আওয়ামী লীগ যদি বড় ধরনের কোনো কর্মসূচি পালন না করেও থাকে, এ কথা অবশ্যই এখন স্বীকার করবেন যে আওয়ামী লীগের কর্মসূচিটি অবশ্যই সফল করে দিয়েছে সরকার নিজেই। রাজপথে তারা নামতে চাচ্ছিল কেন? আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটাকে কেন্দ্র করে অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করছিল আওয়ামী লীগ। মাঝে মধ্যে যেভাবে ঝটিকা মিছিল বা মাঝে মধ্যে কয়েকটি বড়সড় ধরনের মিছিল অনুষ্ঠিত হচ্ছে, তার ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা রাজপথে নেমে জানানটা দিতে যাচ্ছিল তাদের অস্তিত্বের। এবং সেই বার্তাটি বরং সরকারি আওয়ামী লীগের হয়ে সারা দেশবাসীর কাছে দিয়ে দিল। আন্তর্জাতিক অঙ্গনেও সরকার এই বার্তাটি দিয়ে দিল যে আওয়ামী লীগ অবশ্যই আছে এবং যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে আছে, যথেষ্ট বেশ শক্তভাবেই আছে। নইলে কেন সেনাবাহিনী মোতায়েন করতে হলো দেশের ছয়টি জেলাতে? কারণ হচ্ছে আওয়ামী লীগের ভয়ে সরকার শঙ্কিত, আতঙ্কিত। আওয়ামী লীগ শব্দটাও এখন সরকারের কাছে আতঙ্কের, এতটাই আতঙ্কের যে সেগুলোকে মোকাবেলা করতে সেনাবাহিনী পর্যন্ত নামাতে হলো। আর যদি খুব বিচার বিশ্লেষণ করে যৌক্তিক কোনো কারণ এর মধ্যে আমাদেরকে আনতে হয় যে সেনাবাহিনী নামার পেছনের কারণ কি বা নামানোর পেছনের কারণটি কি, একটাই যৌক্তিক কারণ, সেটি হচ্ছে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যেগুলো রয়েছে, পুলিশ, বিজিবি বা র্যাব কিংবা অন্য কোনো ফোর্স, সেইগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করতে অসমর্থ। এবং পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাদের মনোবল ফিরে পায়নি। কিন্তু এর মধ্য দিয়ে যে কাজটি ঘটছে, যে পুলিশের মনোবল না ফেরাতে পারলেও মনোবল উপরন্তু ভেঙে দেওয়া হচ্ছে সেনা সদস্যদের। তার কারণ এই কাজগুলো তো সেনা সদস্যদের নয়। তাদেরকে তুলে নেওয়া হলো, 15 জন সারা দেশ থেকে প্রত্যাহার করা হলো দীর্ঘ প্রায় 2 বছর পরে। আবারও দেশের অংশ বিশেষে তাদের সদস্যদের নামানো হলো। এতে করে কি হচ্ছে? সেনাবাহিনীর সদস্যদের মনে কি ধারণা জন্ম হচ্ছে? তারা এখন এই কাজগুলোর জন্যই বোধহয় বসে আছে। আর আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে সেনা মোতায়েন করা হয়েছে দেশের কোথাও কোথাও, সেটিও বেশ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। ভারতীয় বার্তা সংস্থা ANI থেকে শুরু করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স পর্যন্ত এই খবরটি দিয়েছে। তাহলে কি মেসেজটি গেল বহির্বিশ্বে যে সরকার এখন যে কোনো কিছুর জন্য সেনাবাহিনীর উপরে নির্ভর করছে? আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দলের কর্মসূচি, দলীয় পতাকা উত্তোলন, এর সাথে আর কি কর্মসূচি ছিল তাদের ঘোষিত? নিশ্চয় তেমন কিছু নয়, হয়তো মিছিল। তাতেই এই অবস্থা। সরকারের অক্ষমতা ও নিশ্চয়ই এর সাথে স্পষ্ট হয়ে ওঠে। এবং এই জায়গা থেকে তো এখন অনেকে বলছেন যে আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে যদি সরকারের অবস্থান এতটা কঠোর হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ যদি ভবিষ্যতে জোরালোভাবে মাঠে নামার ঘোষণা দেয় বা সব ধরনের মানসিক সাংগঠনিক প্রস্তুতি নিয়ে ফিরে আসার ঘোষণা দেয়, তাহলে কি সরকার সেটি প্রতিহত করতে সেই সময় জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীকে আমন্ত্রণ জানাবে, নাকি ন্যাটো সদস্যদের আমন্ত্রণ জানাবে বাংলাদেশের বুকে? অনেকে এই কথা এখন বলছেন। আওয়ামী লীগের দ্বারা, আর যাই হোক, গত 2 বছর তো সন্ত্রাসের কোনো কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি। কিন্তু এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ প্রতিহতের নামে সন্ত্রাসের সৃষ্টিটা করলো, বরং ফ্যাসিবাদের বিরোধী বক্তব্য দেওয়া জামাতে ইসলামের মাধ্যমে। তারা কি করলো? জামাতে ইসলামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর
বাড়ির আশপাশ দিয়ে ধানমন্ডি 32 নম্বর এলাকায় আওয়ামী বিরোধী একটা মিছিল বের করে জামাতে ইসলামী। মিছিল শেষে তাদের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়, আপনারা যে কোনো একজন কথা বলবেন, মানে প্রশ্ন করেন। তখন সাংবাদিকরা বলেন যে কেমন একজন কথা বলবেন, এ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সাংবাদিকদেরকে আওয়ামী দোসর বলে, ফ্যাসিবাদের দোসর বলে তাদের উপর আক্রমণ চালালো। রক্তাক্ত করা হলো বেশ কয়েকজন সাংবাদিককে, পিটিয়ে আহত করা হলো, হাসপাতালে নেওয়া হয়েছে কোনো কোনো সাংবাদিককে চিকিৎসার জন্য। এই হচ্ছে ফ্যাসিবাদের বিরোধী কথিত রাজনৈতিক দলগুলোর ভূমিকা। এবং এর মধ্যে দিয়ে আমরা কি দেখবো, সরকারপন্থী যে সাংবাদিকরা এই মুহূর্তে আছেন তারা একটা টু শব্দ করবেন না। আওয়ামী লীগের সময় এক ধরনের দালাল সাংবাদিকের উত্থান আমরা তো দেখেছি, এবং আওয়ামী লীগ স্বৈরাচার যদি হয়ে ওঠে এই সাংবাদিকরা তার পিছনে ভূমিকা পালন করেছে, এ কথা সত্য কথা। কিন্তু এখন এই সরকার যদি ফ্যাসিবাদী ভূমিকায় অবতীর্ণ হয় বা স্বৈরাচার হয়ে ওঠে, বা অন্য যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আছে জামাত ইসলামী সহ এনসিপি, তাদের দালালিটা করছে কারা? এবং এটাই চরম অপ্রিয় বাস্তবতা যে এখন এই মুহূর্তে সাংবাদিকদের একটা অংশ যেভাবে দালালিতে মেতে উঠেছে, আমরা পরিবর্তন তো দূরের কথা, বরং এই জায়গাটিও খুব দ্রুতই নিশ্চয়ই ভীষণ এক জাতীয় জীবনে একটা অস্থিরতা জন্ম দেবে। বাংলাদেশে ভারত বিরোধী অপপ্রচার এখন একেবারে তুঙ্গে। ওখানকার এক নামী ইউটিউবারের একটা ভিডিও দেখছিলাম, তিনি একটি খবর বেশ ফেনিয়ে বর্ণনা করেছেন। খবরটির উৎস পাকিস্তান। পাকিস্তানের একটি সামাজিক মাধ্যম টাইমস অফ ইসলামাবাদ, এই টাইমস অফ ইসলামাবাদ খবরটি দিয়েছেন। খবরটি কি? টাইমস অফ ইসলামাবাদ বলেছে যে ভারতের গোয়েন্দা সংস্থা R&AW বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, তারা বাংলাদেশে 71-এর মুক্তিবাহিনীর মতো একটি বাহিনী তৈরি করে তারেক রহমান সরকারের পতন ঘটাবার চেষ্টা করে যাচ্ছে। পত্রিকাটি ওই রিপোর্টে আরও লিখেছে যে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে খুন করেছে ভারতের এই গোয়েন্দা সংস্থা র। এটা অবশ্য নতুন খবর নয়, হাদি হত্যার আগে থেকেই ভারতের হাত দেখতে পেয়েছিল মোহাম্মদ ইউনূসের সরকার। হত্যার আগেই ভারতের হাত খুঁজে পাওয়ার ব্যাপারটা আপনার ঠিক হজম হলো না, বুঝতে পেরেছি। আসলে কি জানেন, হাদি খুন হলো একটা বড় সড়ো চক্রান্তের ফল, এবং এর দায় যে ভারতের ঘাড়ে চাপানো হবে এই প্ল্যান তো আগেই ভাগেই ছকে রেখেছিল যারা এর খুনের সাথে যারা জড়িত তারা। এটা আমার কথা নয়, এটা বলেছে স্বয়ং হাদির মায়ের পেটের ভাই। তিনি বলেছেন যে হাদিকে খুন করেছে বাংলাদেশের ভেতরে যারা হাদির খুনে লাভ নিতে চেয়েছিল তারা। বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার। পাকিস্তানের টাইমস অফ ইসলামাবাদ হাদির পরিবারের এই দাবি উড়িয়ে দেওয়ার জন্য ভারতের যোগাযোগ খুঁজে পেয়েছে। একই কথা বলেছেন পশ্চিমবঙ্গের হাফ পাকিস্তানি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কথাটা হচ্ছে, পত্রিকাটি এই খবর পশ্চিমবঙ্গের পরাজিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে পেয়েছে, নাকি মমতা ব্যানার্জি তাদের কাছে পেয়েছেন এই খবরটা, সেটা আমি বলতে পারবো না। তবে ওই টাইমস অফ ইসলামাবাদের আরেকটি খবর বাংলাদেশের অনেকের মনে যেমন ভীতির সঞ্চার করেছে, তেমনি আবার কারো কারো মনে একটা বড় অংশের মনে আশার সঞ্চারও করেছে। সেটা হলো ভারত নাকি 71-এর আদলে মুক্তিবাহিনী তৈরি করে বাংলাদেশের সরকার বদলের চেষ্টা করছে। এই বাহিনীর লক্ষ্য দেশে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা এবং গুপ্ত হামলার মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়া ও বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাত করা। ভারতের মাটিতে
বাংলাদেশের মানুষদের দিয়ে মুক্তিবাহিনী তৈরি করে ঝাঁপিয়ে পড়ার এই প্ল্যানে ৭১-এ হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান। এবারও নাকি তেমন কিছু হতে যাচ্ছে। ভারতের এই পরিকল্পনার ৩টি মূল উদ্দেশ্য রয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসলামাবাদ। ১. গৃহযুদ্ধের পরিবেশ তৈরি, দেশের অভ্যন্তরে সশস্ত্র সংঘাত উস্কে দেয়া। ২. তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে অস্থিতিশীল করা। এবং ৩. ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার ব্যাপারও ছিল ভারতপন্থী ফলাফল নিশ্চিত করার চেষ্টা, যেটা ভারত ইতিমধ্যেই নাকি করে ফেলেছে। অর্থাৎ ইউনূস সরকারকে হটিয়ে দিয়েছে, দিয়ে তার জায়গায় একটা চেষ্টা করেছে তারেক রহমানকে নিজেদের দিকে নেয়ার। কিন্তু তারেক রহমান যখন আবার উল্টো গান গাইতে শুরু করেছেন, তখন চেষ্টা করছে তারেক রহমানকেই হটিয়ে দেয়া। বাংলাদেশের ইউটিউবার এই খবরটি দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি ফোন পেলাম। সবার একটাই প্রশ্ন, দাদা মুক্তিবাহিনীর যে খবরটা শুনতে পাচ্ছি সেটা কি ঠিক? বললাম, এমন একটা কথা সম্ভাবনা আমার কানেও এসেছে, তবে আমি নিশ্চিত নই, আগে একটু খোঁজ খবর করি তারপর বলছি, আপনি ঘন্টাখানেক পরে ফোন করুন। অতঃপর বসে গেলাম টাইমস অফ ইসলামাবাদের খবরের ফ্যাক্ট চেক করতে। দেখলাম ফ্যাক্ট চেক সংস্থা DFRAC ডিজিটাল ফরেনসিক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস সেন্টার, তারা এই প্রতিবেদনটিকে ভুয়া এবং ভিত্তিহীন দাবি হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত করেছে এবং বলেছে যে পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এই মিথ্যে তথ্য ছড়িয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হাদি হত্যায় ভারতের সম্পৃক্ততার মিথ্যা বর্ণনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এত বড় খবর যে কাগজটা ছড়ালো, সেই টাইমস অফ ইসলামাবাদ, তার ব্যাকগ্রাউন্ডটা কি? পত্রিকাটা সম্পর্কে যা জানলাম সেটা দু কথায় বলি। টাইমস অফ ইসলামাবাদ একটি পাকিস্তানি অনলাইন সংবাদ মাধ্যম, যেটি নিয়মিত ভারত বিরোধী এবং প্রায়শই প্রমাণবিহীন দাবি প্রকাশ করে থাকে। এর আগেও এই পত্রিকায় একাধিকবার ভুল তথ্য ছড়িয়েছে বলে ফ্যাক্ট চেকারদের রিপোর্টে উঠে এসেছে। স্বাভাবিকভাবেই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব যখন চরমে, সেই সময় এই ধরনের প্রতিবেদন বিশেষভাবে প্রচার পাচ্ছে এবং পেয়েছে ইতিমধ্যেই বাংলাদেশে। আর বাংলাদেশের হাফ পাকিস্তানি বা পাকিস্তানের যারা সন্তানদের নাতিপুতিরা এই খবর খুব ছড়িয়ে দিচ্ছে ভারত বিরোধী প্রচারের টুল হিসেবে। তবে শেষ কথাটি বলি, সত্যিই কি ভারতে ৭১-এর মতো মুক্তিবাহিনী তৈরি হচ্ছে? বাংলাদেশ থেকে পাকিস্তানের জারজ সন্তানদের দূর করে শেখ হাসিনার বাঙালি জাতীয়তাবাদী সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য কি সত্যিই মুক্তিবাহিনী তৈরি হচ্ছে ভারতের মদতে? আরও স্পষ্ট করে বলি, ভারতীয় সেনার প্রত্যক্ষ মদতে কি কিছু একটা ঘটতে চলেছে, যেমন হয়েছিল ১৯৭১-এ পাকিস্তানকে তাড়াতে? এর উত্তরে বলবো না, এমন কোনো বিশ্বাসযোগ্য সূত্রের খবর আমার কাছে নেই। কিন্তু সত্যি বলছি, খবরটা যদি সত্যি হতো, সত্যি হলে ভালো লাগতো, খুব ভালো লাগতো।